হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। দ্য ডিজিটাল এডুকেয়ারের এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ভূগোল বিষয়ে পড়াই। তোমরা সবাই জানো আমি তোমাদের মাধ্যমিক ভূগোলে কিন্তু শিল্প চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। সেখানে পার্ট ওয়ানে কিন্তু শিল্প স্থাপনের গুরুত্বপূর্ণ কারণগুলো কিন্তু পড়ানো হয়ে গেছে। আজকের পার্ট টুতে আসবে যে গুরুত্বপূর্ণ শিল্পগুলো আছে, তার মধ্যে প্রথম যে অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প লৌহ ইস্পাত শিল্প। সেই লৌহ ইস্পাত শিল্প নিয়েই আজকের এই ক্লাস, ঠিক আছে? তো ভারতের লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে আজকে আমরা পড়তে যাচ্ছি। এখানে সেই শিল্পকেন্দ্রের একটা ঝলক আমি তুলে ধরেছি, শিল্পকেন্দ্রগুলো কীরকম দেখতে হয়। তো লৌহ ইস্পাত শিল্পের প্রথমে ইন্ট্রোডাকশনে কিছু আমাদের জানতে হয়। সেগুলো কি কি? যে দেখো, লৌহ ইস্পাত শিল্পের গুরুত্ব বা উপযোগিতা। আচ্ছা, বর্তমান দিনে কি আমরা লোহা ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্তে কি চলে? কোনো মুহূর্তেই আমাদের কিন্তু চলে না। প্রত্যেকটা মুহূর্তে দৈনন্দিন জীবনে কিন্তু প্রত্যেকটা জায়গায় লোহার ব্যবহার হয়, তাই না? তো লোহা একটা প্রয়োজনীয়, অবশ্যম্ভাবী এবং অপরিহার্য কিন্তু সম্পদ বা ধাতু। ইস্পাতের ব্যবহার ব্যাপক এবং বিবিধ। একটা সুই বা পিন থেকে শুরু করে, আলপিন থেকে শুরু করে বিশাল বড় একটা রেল ইঞ্জিন বা জাহাজ, সব কিছু কিন্তু লোহা দিয়ে তৈরি। তাই বর্তমান যুগকে কি লৌহ যুগ এবং বর্তমান আধুনিক সভ্যতাকে কি লৌহ সভ্যতাও বলা হয়, ঠিক আছে? কারণ লোহা ছাড়া আমরা অচল। 2 নম্বর দেখো গুরুত্ব কি, লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল, শিল্পের শিল্প বা আধুনিক যন্ত্র শিল্পের মেরুদণ্ড বলা হয়। ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রিজ বলা হয়। ব্যাকবোন মানে কি? ব্যাকবোন অর্থাৎ কি? মেরুদণ্ড, ঠিক আছে, অফ অল ইন্ডাস্ট্রিজ। কেন বলা হচ্ছে? দেখো, একটা শিল্প যদি গড়ে ওঠে, তাহলে সেই শিল্পটা গড়ে তোলার জন্য কি লাগবে? যন্ত্রপাতি যে থাকবে, সেই যন্ত্রপাতিগুলো কোথা থেকে আসবে? লোহার তৈরি হবে। তো লোহাই যদি না থাকে, তাহলে একটা শিল্প অন্যান্য যে কোনো লোহা বাদে অন্য শিল্পগুলো কি গড়ে উঠতে পারবে? না, চলতে পারবে না, স্টপ হয়ে যাবে। সেই জন্য একে কি সকল শিল্পের মূল বা আধুনিক যন্ত্র শিল্পের মেরুদণ্ড বা শিল্পের শিল্প বলা হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? কারণ লোহা থেকেই প্রাথমিক থেকে শুরু করে সমস্ত স্তরে, যানবাহন থেকে শুরু করে কৃষিকাজ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই কি লোহার ব্যবহার রয়েছে, ঠিক আছে? লোহা ছাড়া সমস্ত শিল্পই কোনো কাজেরই থাকবে না, সেই শিল্প গড়েই উঠবে না, ঠিক আছে? এবার দেখো, লৌহ শিল্পের বা লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কি দিয়ে লোহা তৈরি হচ্ছে, তাই না? এটা একটা প্রশ্ন। কাঁচামাল কি? লৌহ ইস্পাত শিল্পে যে কাঁচামালটা হয়, সেটা অবিশুদ্ধ বা অশুদ্ধ বা ভার হ্রাসশীল কাঁচামাল ভিত্তিক, ঠিক আছে, এই শিল্পটা। কারণ এখানে ট্রাক দিয়ে লৌহ আকরি নিয়ে গিয়ে সেখানে সামান্য লোহা তৈরি হয়। যেরকম এক টন লৌহ ইস্পাত তৈরি করতে 4 থেকে 5 টন কাঁচামাল প্রয়োজন হয়। 4 থেকে 5 টন কাঁচামাল দিয়ে মাত্র 1 টন লোহা তৈরি হয়, ভাবা যায়? তাহলে কি পরিমাণে অবিশুদ্ধ এটা। সেক্ষেত্রে এই কাঁচামাল নির্ভর শিল্পটা, লৌহ ইস্পাত শিল্পটা, সেই জন্য কোথায় গড়ে ওঠে? যে কাঁচামালের যে উৎস আছে, সেই উৎস অঞ্চলেই কিন্তু গড়ে ওঠে, ঠিক আছে? এবার দেখো, 1 নম্বরে আছে কি? মূল কাঁচামাল। লোহা ইস্পাত শিল্পের মূল কাঁচামালটা কি? আকরিক লোহা ও স্ক্র্যাপ। স্ক্র্যাপ অর্থাৎ ভাঙড়ি লোহা, যেটা আমরা বাড়িতে যে লোহা ইউজ করি, আমরা সেই লোহার জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায় তখন যে বিক্রি করে দিই, সেই বিক্রি করা লোহাটা যখন থেকে আবার যখন লৌহ ইস্পাত তৈরি করা হয়, তখন তাকে বলা হচ্ছে স্ক্র্যাপ, ঠিক আছে? অর্থাৎ জং ধরা লোহা বা টিন, সেগুলো। জ্বালানি, এই লোহাকে গোলানোর জন্য জ্বালানির প্রয়োজন হয়, সেজন্য কোক কয়লা লাগে এবং অক্সিজেন গ্যাস দরকার হয়, কারণ লোহাকে গোলানোর জন্য প্রচণ্ড তাপের প্রয়োজন হয়। এবার বিগালক দরকার হয়, চুনা পাথর এবং ডলোমাইট এই বিগালকের কাজ করে। এবার সংকর ধাতু তৈরি করার জন্য লোহা সংকর, যেগুলোতে সহজে জং লাগবে না, অনেকদিন টিকসই দিবে, স্ট্রং হবে, শক্তিশালী, সেই লোহা সংকর তৈরি করার জন্য কী কী দরকার হয়? ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, মলিবডেনাম, টাংস্টেন, কোবাল্ট, এই ধাতুগুলোর কিন্তু প্রয়োজন হয়। তাহলে একটা লৌহ ইস্পাত শিল্পে এত কিছুর প্রয়োজন হবে। তার সঙ্গে অন্যান্য কি কি দ্রব্যের প্রয়োজন হয়? দেখো, দস্তা, টিন, ঠান্ডা বাতাস প্রয়োজন হয়, ঠান্ডা জলের প্রয়োজন হয় এবং বালিরও প্রয়োজন হয় লৌহ ইস্পাত শিল্পে। এগুলো হলো কি একটা লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল। মনে রাখবে কি, 1 টন লোহা ইস্পাত তৈরি করতে কতটা কাঁচামাল লাগে? 4 থেকে 5 টন কাঁচামালের প্রয়োজন হয়। এবার এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে সেইল কি, বা সেইলের পুরো নাম কি, সেইলের সদর দপ্তর কোথায়, এরকম এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়। তো সেইল কি? সেল হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। সেল কি করে? সেল আমাদের দেশের যে স্টিলের যে প্রোডাকশন, অর্থাৎ আয়রন অ্যান্ড স্টিল, অর্থাৎ লোহার
যে প্রোডাকশন, সেই লোহার প্রোডাকশনকে কন্ট্রোল করে। কিভাবে? দেখো ভারতের যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো আছে এগুলো বেশিরভাগই পুরনো, ব্রিটিশ আমলে তৈরি। সেক্ষেত্রে এই শিল্পগুলোতে যে যন্ত্রপাতিগুলো ইউজ হচ্ছে সেগুলো স্বাভাবিকভাবেই পুরনো। তো এবং এর সঙ্গে সঙ্গে আধুনিক শিল্পও গড়ে উঠছে। এই জন্য কি পুরো প্রাচীন শিল্প এবং আধুনিক যে যন্ত্রশিল্পগুলো আছে, লৌহ ইস্পাত শিল্পগুলো আছে, তাদের মধ্যে একটা অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। যে প্রাচীন শিল্পগুলো আছে তাদের প্রোডাকশনে বেশি খরচ হচ্ছে, স্বাভাবিকভাবে তারা নতুন শিল্পগুলোর সঙ্গে প্রোডাকশনে পারছে না, তারা প্রোডাকশন বেশি করছে নতুন শিল্পগুলো, এবং সেই প্রোডাকশনের যে দাম, যে লোহার যে দাম, সেটাও তারা কম রাখতে পারছে। কিন্তু প্রাচীন শিল্পগুলো তাদের উৎপাদন ব্যয় বেশি হওয়ার জন্য তাদের কিন্তু দামও বেশি রাখতে হচ্ছে। তো এক্ষেত্রে লৌহ ইস্পাত শিল্পগুলোর উন্নয়নের জন্য, যাতে সেই শিল্পগুলোর রুগ্ন শিল্প বা বন্ধ হয়ে না যায়, তার জন্য কি সরকারিভাবে যে সংস্থা তৈরি করা হলো সেটা হলো সেল। এর পুরো নাম হলো স্টিল, এসতে স্টিল, এতে অথরিটি, আইতে ইন্ডিয়া, এলতে লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ভারতের বৃহদায়তন সম্পূরিত যে লৌহ ইস্পাত কারখানাগুলি আছে তাদের সুষ্ঠু বন্টন, উৎপাদন এবং পরিচালনা এবং লৌহ ইস্পাত শিল্পের সর্বাঙ্গীন উন্নয়নের সঙ্গে সঙ্গে লৌহ ইস্পাতের গুণমান ঠিক রাখার জন্য 1973 সালে এই সংস্থাটি রাষ্ট্রায়ত্ত ন্যাশনালাইজড সংস্থাটি গড়ে উঠল, যাকে বলা হচ্ছে কি সেল। এই সেলের আন্ডারে কি আছে? 5টি বৃহৎ, 3টি সংকর এবং 1টি ফেরো অ্যালয় উৎপাদন কেন্দ্র আছে। ঠিক আছে। স্পঞ্জ লোহা উৎপাদনে ভারত বিশ্বে প্রথম, মনে রাখবে, এবং ইস্পাতের পিণ্ড উৎপাদনে তৃতীয়। এবং এখানে একটা কথা বলে রাখি, সেলের আন্ডারে নেই কি, সেলের আন্ডারে যে ইস্পাত কেন্দ্রটা নেই সেটা হলো জামশেদপুর। এটা মনে রাখবে, এটা আবার পরীক্ষায় আসে যে সেল সংস্থার আন্ডারে কোন ইস্পাত কেন্দ্রটি নেই, সেটা হলো জামশেদপুর। এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানো সেলের আন্ডারে কোন কোন ইস্পাত কেন্দ্রগুলো রয়েছে। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। বেশ, এটাও ইম্পর্টেন্ট এখান থেকে। স্পঞ্জ লোহা কি? স্পঞ্জ লোহা হচ্ছে, দেখো লোহার সঙ্গে কোনো রকম, একটু আগে যে লোহার সঙ্গে যে কাঁচামাল অন্যান্য খনিজগুলোর নাম পড়লাম আমরা, টিন, টাংস্টেন, কোবাল্ট, এগুলো মেশানো হয় লোহাকে স্ট্রং বানানোর জন্য। সেগুলো না মিশিয়ে শুধু লোহাটাকে, শুধু পিওর লোহা যেটা আয়রন, সেটাকে বলা হয়েছে কি স্পঞ্জ লোহা। এটা এইভাবে বিদেশে বিক্রি হয়, আর তারা বিদেশিরা তাদের টেকনোলজি অনুসারে তার সঙ্গে অন্যান্য ধাতু মিশিয়ে সেটাকে আবার স্ট্রং ইস্পাতে পরিণত করে। ঠিক আছে, ইস্পাতের পিণ্ড উৎপাদনে বিশ্বে কিন্তু তৃতীয় ভারত। ঠিক আছে, এবার লৌহ ইস্পাত শিল্পের যে অন্যতম আমাদের দেশে যে শিল্পকেন্দ্রগুলো, তার মধ্যে হলো কি, দেখো তার মধ্যে প্রথমেই রয়েছে দেখো জামশেদপুর, বা এর নাম হলো কি টিসকো, অর্থাৎ এর ফুল ফর্ম হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটাও ইম্পর্টেন্ট। অবস্থান কোথায়? ঝাড়খণ্ডের জামশেদপুরে সুবর্ণরেখা এবং খড়কাই নদী, এই যে দেখো এখানে সুবর্ণরেখা এবং খড়কাই নদীর মিলনস্থলে জামশেদপুর কিন্তু ইস্পাত কেন্দ্রটা গড়ে উঠেছে। ঠিক আছে, 1907 সালে শিল্পপতি, আমাদের দেশের অন্যতম একজন শিল্পপতি, ভালো মানুষ, জামশেদজি টাটার উদ্যোগে কিন্তু ভারতের বৃহত্তম এবং একমাত্র বেসরকারি ইস্পাত কারখানাটি স্থাপিত হলো 1907 সালে, যার আয়রন এবং স্টিলকে মানুষ নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিশ্বাস করে। টাটা স্টিল গড়ে ওঠার কারণ কি? আকরিক লোহা। দেখো ওড়িশার গৌরমহিষানী, বাদাম পাহাড়, বোনাই, কেওনঝড়, ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি, গোয়া থেকে আকরিক লোহা পাওয়ার সুবিধা রয়েছে। এই কারণে এখানে যে কাঁচামালগুলো, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল, তার মধ্যে কি আকরিক লোহা অন্যতম। আকরিক লোহা ছাড়া তো ইস্পাত তৈরি হবে না। তো এইগুলো পাওয়ার এখানে সুবিধা রয়েছে। দেখো লোকেশনগুলোর নাম এখানে দেওয়া আছে ম্যাপের মধ্যে, এই ম্যাপটা তোমাদের দিতে হবে পরীক্ষা আসলে। কোক কয়লা, লোহাকে গলানোর জন্য যে কোক কয়লা প্রয়োজন, সেটা ঝাড়খণ্ডের ঝরিয়া, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ থেকে পাওয়ার সুবিধা রয়েছে। 3 নম্বর, চুনাপাথর ও ডলোমাইটের প্রয়োজন, সেই জন্য উড়িষ্যার সুন্দরগড়, বীরমিত্রপুর, হাতিবাড়ি থেকে চুনাপাথর এবং ডলোমাইটের পর্যাপ্ত যোগান রয়েছে। ম্যাঙ্গানিজ, ওড়িশার গাংপুর এর ম্যাঙ্গানি এবং ডিমনা জলাধার থেকে প্রচুর পরিমাণে জল পাওয়ার সুবিধা রয়েছে। ম্যাঙ্গানিজ, এইটা ম্যাঙ্গানিজ হবে, গাংপুর থেকে ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়া ডিমনা জলাধার থেকে এখানে কি জলের যে সাপ্লাই সেটারও সুবিধা রয়েছে। আর সুবর্ণরেখা আর খড়কাই নদী তো আছেই। তার সঙ্গে সঙ্গে কি শক্তি সম্পদ হিসেবে যে বিদ্যুতের প্রয়োজন, সেই বিদ্যুতের সাপ্লাই কে দিচ্ছে? নিজস্ব বিদ্যুৎ ছাড়াও বোকারো এবং চন্দ্রপুরা যে বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা প্রয়োজনীয় শক্তি সম্পদটা পেয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু জামশেদজি টাটা এখানে
শিল্পকেন্দ্রটা স্থাপন করলেন এবং এখনো পর্যন্ত দেশে নাম্বার 1 হয়ে আছে। ঠিক আছে, এরপরে বোকারো স্টিল প্ল্যান্ট বিএসপি, এটা কোথায় অবস্থিত? এটা ঝাড়খণ্ডের বোকারোতে অবস্থিত। দামোদর এবং বোকারো নদীর মিলনস্থলে এই বোকারো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, এই লৌহ ইস্পাত কেন্দ্রটি পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর এর সহযোগিতায় 1964-এ 1964 সালে স্থাপিত হয়। এটি উৎপাদন ক্ষমতায় ভারতের বৃহত্তম এবং প্রকৃত উৎপাদনে অ্যাকচুয়াল উৎপাদনে ভিলাইয়ের পর দ্বিতীয় বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। এটা উৎপাদন ক্ষমতা, এদের যে প্রোডাকশন ক্ষমতা আছে সেটাতে এরা কিন্তু বৃহত্তম, ভিলাই বোকারো। কিন্তু দেশের মধ্যে যদি বৃহত্তম সব থেকে বেশি পরিমাণে উৎপাদন প্রোডাকশন করে লোহা ইস্পাত, সেটা হলো কি ভিলাই। তো ভিলাইয়ের পরে সেকেন্ড, কিন্তু ক্ষমতা এর কিন্তু অনেক বেশি আছে। গড়ে ওঠার কারণ কি? আকরিক লোহা, ওড়িশার কিরিবুরু, হাতুবুরু থেকে আকরিক লোহা পাওয়ার সুবিধা রয়েছে। কোক কয়লা বোকারো ঝরিয়া থেকে কোক কয়লা পাচ্ছে এরা। ঠিক আছে, তারপরে কি ম্যাপে দেখো, চুনাপাথর ও ডলোমাইট ঝাড়খণ্ডের ভবনাথপুর কাটেশ্বর থেকে কি পাচ্ছে এরা পাচ্ছে চুনাপাথরের যোগান। ম্যাঙ্গানিজ ছত্তিশগড়ের বিলাসপুর থেকে কি পাচ্ছে? ম্যাঙ্গানিজ পেয়ে যাচ্ছে। তারপর দামোদর নদের তেনুঘাট জলাধার থেকে প্রচুর পরিমাণে জল পেয়ে যাচ্ছে। বিদ্যুৎ কি? বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র ডিভিসি থেকে এরা পর্যাপ্ত পরিমাণে, ঠিক আছে, কি পাচ্ছে? এরা বিদ্যুৎ শক্তির যোগানও পাচ্ছে। দেখো এই যে এটা হলো আকরিক লোহা। কোথা থেকে? কিরিবুরু থেকে পাচ্ছে আকরিক লোহা। ম্যাঙ্গানিজ কোথায় পাচ্ছে? দেখো গাংপুর থেকে ম্যাঙ্গানিজ পাচ্ছে। চুনাপাথর পাচ্ছে বীরমিত্রপুর থেকে। বাদাম পাহাড় থেকে কি পাচ্ছে? বাদাম পাহাড় থেকেও আকরিক লোহা পাচ্ছে। আর কয়লা পাচ্ছে কোথা থেকে? ঝরিয়া থেকে, ঝাড়খণ্ডের ঝরিয়া থেকে কয়লা পাচ্ছে। দেখো কি সুন্দর করে এই শিল্পকেন্দ্রের জন্য এখানে রেলপথের সঙ্গে যোগাযোগ রয়েছে। রেলপথে সহজেই এই কাঁচামালগুলোকে বোকারো স্টিল প্ল্যান্টে পৌঁছে দেওয়া যাচ্ছে। ঠিক আছে, যে কারণে বোকারো এই স্টিল প্ল্যান্টটা কিন্তু উন্নত হয়েছে। এগুলো অবশ্যই সরকার সাহায্য করেছে, যার জন্য এখানে রেলপথ তৈরি করা হয়েছে। এবার দেখো অন্যতম ইস্পাত শিল্পকেন্দ্র একটা গুরুত্বপূর্ণ ডিএসপি বা ডিএএসপি। ডিএসপি কি? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। আর ডিএসপি কি? দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট। অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দামোদর নদীর তীরে এটা অবস্থিত। স্থাপন এবং উদ্যোগ যদি দেখি, ব্রিটিশ ইস্কন কোম্পানির উদ্যোগে বা সহযোগিতায় দ্বিতীয় পরিকল্পনায় 1959 সালে এই শিল্পকেন্দ্রটি স্থাপিত হয় এবং 1962-তে এর উৎপাদন শুরু হয়। বিশেষত কি? কয়লা ভিত্তিক রাষ্ট্রায়ত্ত ইস্পাত এবং ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা। এটি ভারতের রুর নামে পরিচিত। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। কাকে? দুর্গাপুরকে। কেন বলা হয় এটাও কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই দুর্গাপুর ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ আমরা দেখি একটু। কেন দুর্গাপুরে ইস্পাত কারখানা গড়ে উঠলো? ঠিক আছে, পশ্চিম বর্ধমানে। তো গড়ে ওঠার কারণ কি? দুর্গাপুরের পাশে একটা শহর আছে, শহরটার নাম হলো আসানসোল। গড়ে ওঠার কারণ হলো, দেখো আকরিক লোহা 327 কিলোমিটার দূরে ওড়িশার বোলানি এবং গরু মহিষানি, এটা গরু হবে, গরু মহিষানি এবং ঝাড়খণ্ডের গুয়া ও নোয়ামুন্ডি থেকে আকরিক লোহা পাওয়ার সুবিধা রয়েছে। কোক কয়লা কোথায় পাওয়া যাচ্ছে? 40 কিলোমিটার দূরে রানীগঞ্জে এবং 180 কিমি দূরে ঝরিয়াতে কোক কয়লা পাওয়ার সুবিধা রয়েছে। ঠিক আছে, তারপরের পয়েন্ট কি? চুনাপাথর ও ডলোমাইট 367 কিমি দূরে ওড়িশার বীরমিত্রপুর এবং হাতিবাড়ি থেকে চুনাপাথর এবং ডলোমাইট পাওয়ার কিন্তু পর্যাপ্ত এই সুবিধা কিন্তু রয়েছে এখানে। ম্যাঙ্গানিজ কি? ওড়িশার ম্যাঙ্গানিজের প্রাচুর্য রয়েছে এখানে। জল দরকার, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে প্রচুর পরিমাণে জলের দরকার। দামোদর দুর্গাপুর ব্যারেজের জল এখানে পাওয়া যাচ্ছে। পরিবহন ব্যবস্থাতেও এই জায়গাটা উন্নত। দেখো একবার ইস্পাত কারখানা, এটা দুর্গাপুর, বুঝতে পারছো? এখানে আছে দামোদর নদ। ঠিক আছে, এই যে ঝরিয়া থেকে রানীগঞ্জে এখানে কয়লা পাওয়া যাচ্ছে। তারপরে কি পাওয়া যাচ্ছে? চুনাপাথর পাওয়া যাচ্ছে, দেখো বীরমিত্রপুর থেকে, তারপরে গাংপুর থেকে। ঠিক আছে, তারপরে আকরিক লোহা পাওয়া যাচ্ছে, দেখো নোয়ামুন্ডি, কিরিবুরু, গুয়া, গুরুমোহসেনী, বাদাম পাহাড়, এখান থেকে 327 কিলোমিটার, তারপরে 367 কিলোমিটার
অর্থাৎ 400 কিলোমিটারের মধ্যে সমস্ত কাঁচামালগুলো এখানে পাওয়া যাচ্ছে। সেই জন্য দুর্গাপুর কিন্তু আমাদের দেশের মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম একটা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। সেই কারণে আবার কিন্তু পশ্চিমবঙ্গে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে যে সমস্ত লোহা তৈরি হয় তার দাম খানিকটা কম রয়েছে এবং আমরা সেটা খুব কম দামে পেয়ে যাই। হিন্দুস্তান স্টিল লিমিটেড HSL, এটা কোথায় অবস্থিত? ছত্তিশগড়ের ভিলাইতে অবস্থিত। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতাতেও এটা 1957-এ স্থাপিত হয়। এটি ভারতের বৃহত্তম এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম ইস্পাত কারখানা। গড়ে ওঠার কারণ কি? আকরিক লোহা। দেখো ছত্তিশগড়ের দলির আচারা থেকে আকরিক লোহা পাওয়া যাচ্ছে এখানে। কোক কয়লা কি? ছত্তিশগড়ের কোরবা, ঝাড়খণ্ডের বোকারো, ঝরিয়া থেকে কয়লা পাওয়া যাচ্ছে। চুনাপাথর ও ডলোমাইট এরকম বিলাসপুরের চুনাপাথর, স্থানীয় ভালোয়ার, কাশিন্দি, রামতলা, পাটাগড় থেকে ডলোমাইট পাওয়া যাচ্ছে। ম্যাঙ্গানিজ মহারাষ্ট্রের ভান্ডারা এবং মধ্যপ্রদেশের বালাঘাটের প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যাচ্ছে। জল মহারাষ্ট্রের ভান্ডারা আর মহানদী ও তন্ডুলা জলাধার থেকে জলের পাওয়ার সুবিধা রয়েছে। ঠিক আছে। বিদ্যুৎ, নিজস্ব বিদ্যুৎ শক্তি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোরবা থেকে জলবিদ্যুৎ পাচ্ছে। এই কারণে এখানে হিন্দুস্তান স্টিল লিমিটেড বা ভিলাই যে ভারতের তথা বৃহত্তম এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম যে ইস্পাত শিল্প কেন্দ্র, এটা কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে। ভিলাই ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ হচ্ছে, বুঝতে পারলে। এরপরে আমরা এরপর দিন পার্ট 3-তে আমরা কার্পাস বস্ত্র শিল্প কেন্দ্র পড়ব। তো আজকে আমরা এখানে শেষ করছি দ্বিতীয় পার্টটা। তো আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে কী কী পড়লাম, যে লৌহ ইস্পাত শিল্পকে কেন সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, আর বোকারো, ভিলাই, তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর এবং জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, টাটার যে আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গড়ে ওঠার কারণগুলো। ঠিক আছে। তো লৌহ ইস্পাত শিল্পে কাঁচামালও পড়লাম। গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখানে রয়েছে, যে জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে মাধ্যমিক পরীক্ষায়। অবশ্যই সিরিয়াসলি পড়াশোনা করো। তোমাদের সামনে পুজোর পরেই টেস্ট পরীক্ষা, তারপরেই খুব কম সময় থাকবে তোমাদের হাতে। অবশ্যই ক্লাসগুলোকে মনোযোগ সহকারে দেখো, নোট ডাউন করো, পড়ো, কারণ ভূগোলে সুন্দর মার্কস তোলা যায়, নির্দ্বিধায় তোলা যায়। এরপরে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিং, গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো সুন্দর করে নিয়ে আসবো। তো অবশ্যই চোখ রাখো আমাদের চ্যানেলের পর্দায়, নিয়মিত ক্লাসগুলো করো, অবশ্যই উপকৃত হবে এবং বন্ধু বান্ধবের মধ্যেও এই ক্লাসগুলো ছড়িয়ে দাও। ঠিক আছে, সবাই ভালো থেকে সুস্থ থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।